If you really believe I'm honorable, then listen to me carefully. I don't care. I'm not asking him to care. He has to care. He's on the chair. He has to. देखिए, आपके बुरे दिन बहुत जल्द आने वाले हैं। और चेयर भी ना बैठे। चलाई छोड़ दीजिए हम लोगों को। Stop taking pictures. I hate it. और जो इस तरह से कमेंट करते हैं वो बिटर लोग। মাত্র 15 বছর বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দমদার এন্ট্রি আর তার অভিনয় দক্ষতার দ্বারা হিন্দি সিনেমায় খ্যাতি লাভ করেন আর তিনি একের পর এক হিট ছবি উপহার দেন। बहारे जानती होंगी नजारे जानते होंगे पता मेरा फलक के चांद तारे जानते होंगे। ছটফটে মেয়ের রোল হোক অথবা চুপ করে থাকা বিধবা অথবা সাধারণ কোনো মহিলার চরিত্র অথবা চুলবুলি মেয়ের রোমান্টিক সিন থেকে মায়ের চরিত্র সব ধরনের চরিত্রে তিনি এমন অভিনয় করেন সবাই মুগ্ধ হয়ে যায়। मेरी बेटी के साथ जाओ, वो जहां भी जाए। मैं चाहती हूँ उसे माँ की कमी कभी महसूस ना हो। সেই সময় তার খ্যাতি এমন ছিল বড় বড় দিগ্গজ অভিনেতারাও তার সাথে কাজ করতে ভয় পেতেন, এমনকি তার সুপারস্টার স্বামীও তার ট্যালেন্ট দেখে তার টেনশন হয়ে যায়। मैंने तय कर लिया, अब मैं नहीं गाऊंगी। मेरे अकेलेपन के साथ तुम्हारे गाने ना गाने का क्या संबंध? मैं नहीं चाहती कि मेरी वजह से आपको तकलीफ हो। तुम्हारी वजह से? तुम समझती मैं तुम्हारी शोहरत तुम्हारे नाम से जलता हूं? मैं नहीं जानती। 8টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত আরও অনেক পুরস্কারে সম্মানিত জয়া বচ্চন স্রেফ এক অভিনেত্রী নয়, এক রিনাউন্ড পলিটিশিয়ানও ছিলেন আর পার্লামেন্টে অনেক গম্ভীর বিষয়ে খোলাখুলিভাবে নিজের রায় রাখতেন। This is our right to question. You tell us कि ये सवाल नहीं ले सकते. There are problems. We'll take it later. We understand. We are not school children. কিন্তু কেন হিন্দি সিনেমার মহানায়কের স্ত্রী আর খ্যাতনামা অভিনেত্রীকে খুব রাগী মহিলা হিসাবে সবাই জানতে লাগে আর মিডিয়া তার এই স্বভাবের জন্য তাকে শিরোনামে নিয়ে আসে। Then please stop taking pictures. I hate it because it's right into my eye. কেন জয়া বচ্চন ক্যামেরাম্যানকে দেখেই রেগে যেতেন আর তার ফটো তুলতেই রেগে আগুন হয়ে চিৎকার করতে লাগতেন। ये जगह है ये सवाल पूछने का। सुनिए, don't act smart with me. এর পিছনে কি কারণ ছিল? তার স্বামীর বারবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যার জন্য তিনি ভিতর থেকে একদম ভেঙে পড়েন আর তিনি মানসিকভাবেও ভেঙে পড়েন। अमित मेरे पति हैं, मेरा धर्म है, वो मेरा प्यार है और प्यार मेरी किस्मत बन चुका है। এটাই সেই কারণ ছিল যার জন্য জয়া পুরোপুরি বদলে যান আর এটা সেই প্রশ্ন ছিল যেটা বেশ কিছু বছর ধরে সবার মনের মধ্যে চলতে থাকে কি অ্যাংরি ওল্ড ওম্যান জয়া বচ্চন অসুস্থ, কোনো মানসিক অবস্থার শিকার অথবা বদ্দিমাগ। আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত কথা বলবো যারা জয়া বচ্চনকে এক সফট অভিনেত্রী আর সাধারণ মহিলা থেকে এক খিটখিটে আর বদরাগী মহিলায় পরিণত করেন। বন্ধুরা, অভিষেকের আর ঐশ্বরিয়ার সম্পর্ক যখন খারাপ হয় তখন সবাই এর জন্য জয়া বচ্চনকে দায়ী করে আর সবাই এটা বলতে শুরু করে যে মহিলা মিডিয়া আর সংসদে এত টক্সিক ব্যবহার করে তিনি ঘরে নিজের বউয়ের সাথে কীরকম ব্যবহার করবেন আর অবশ্যই তার জন্যই ঐশ্বরিয়া ঘর ছেড়ে চলে যায়। আর কিছু পরিস্থিতিতে লোকেদের এই কথার কিছুটা সত্যিও দেখা যায়। बातें बहुत अच्छी कर लेती हो, इन शब्दों के हेर फेर से तुम्हारा चैनल चलता होगा, लेकिन ये घर हमारे उसूल से चलता है। সব মিলিয়ে প্রায় এক দশকে যখন থেকে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ হয় তখন জয়া বচ্চনের এমন ক্লিপস সামনে আসে আর সবাই তাকে অহংকারী আর বদ্দিমাগ বয়স্ক মহিলা বলতে থাকে, যদিও কাউকে ঠিকভাবে না জেনে ট্যাগ দেওয়া উচিত নয়। চলুন সব কিছু জানার জন্য
জয়া বচ্চনের ফ্যামিলি মেম্বাররা কোন কথা বলে সেটা অনেকেই জানেন না। তার মেয়ে শ্বেতা আর অভিষেকের এক পুরনো ভিডিও হঠাৎ ভাইরাল হয়, যেখানে তিনি করণ জোহর শোতে কফি উইথ করণে যান। সেই সময় করণ জোহর তাকে জয়া বচ্চনের সেই ভিডিওর কথা জিজ্ঞাসা করেন, যেখানে জয়া বচ্চনের সাথে ক্যামেরাম্যানের ঝামেলা হয়। তখন শ্বেতা বচ্চন বলেন তার মা ক্লোস্ট্রোফোবিক, আর যখন তার আশেপাশে লোকের ভিড় হয় তখন তিনি অসুস্থ বোধ করেন, আর তিনি এটা পছন্দ করতেন না যে লোকে তাকে জিজ্ঞাসা না করে তার ছবি তুলুক। শ্বেতা আগে গিয়ে বলেন, যখন এই কথা মাকে গিয়ে বলি যে লোকে তার এই ব্যবহারের জন্য বিভিন্ন নামে ডাকে, তো এই কথা শুনে তিনি চিৎকার করতে লাগেন আর বলেন যে তোমাদের আর কোনো কাজ নেই, সব সময় আমাকে নিয়ে মজা করো, আমি ক্লোস্ট্রোফোবিক, আমি এত লোককে সামলাতে পারি না যখন তারা আমার আশেপাশে চলে আসে। বন্ধুরা, এই গল্প বলার আগে বলি ক্লোস্ট্রোফোবিক আসলে কি। ক্লোস্ট্রোফোবিক অসুখে অস্বস্তি হয়, কিছু কিছু রোগীর শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, আর বুকে ব্যথা হয়, পেটেও অস্বস্তি হয়। এই রোগীদের জনবহুল এলাকায় থাকতে খুব অসুবিধা হয়, আবার অনেক রোগীদের লিফটে উঠতেও ভয় লাগে। এই অসুখে অনেক লোকের প্যানিক অ্যাটাকও হয়। সিবিটি, এক্সপোজার থেরাপি আর ওষুধের সাহায্যে এটা কন্ট্রোল করা যায়। করণ জোহরের শোতে করণ জোহর শ্বেতা আর অভিষেককে জিজ্ঞাসা করেন যে যখন তারা মা জয়া বচ্চনের সাথে কোনো ইভেন্টে যান তখন ক্যামেরাম্যানকে দেখে তার অস্বস্তি হয়। তখন অভিষেক বলেন, হ্যাঁ, যখন আমরা 4 জন একসাথে হতাম, আমি, ড্যাড আর ঐশ্বরিয়া চুপচাপ প্রার্থনা করতাম, আর আমরা নিজেদের তৈরি করতাম। আমরা জানতাম না আগে গিয়ে কি হবে, আর যদি শ্বেতা সাথে থাকতো তাকে মার সাথে পাঠিয়ে দিতাম। যদিও জয়া বচ্চন এই ব্যাপারে পরে গিয়ে বুঝতে পারতেন, তখন তার আফসোসও হতো। ফেব্রুয়ারি 2024 সালে সংসদে এই স্বভাবের জন্য বলতে গিয়ে তিনি বলেন, আমার বন্ধুরা সব সময় বলেন কেন আমি এত রেগে যাই, কিন্তু আমি কি করব, এটাই আমার স্বভাব। যে কথা আমার কাছে খারাপ লাগে সেটা আমি সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিই, আর যদি আমার কথায় কারোর খারাপ লাগে তবে আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু কথা শুধু এইটুকুই নয়, জয়া বচ্চনের এই রেগে যাওয়ার পিছনে এই অসুখ ছাড়াও অনেক কারণ আছে, যেটা নিয়ে আমরা এক একটা করে আলোচনা করব। হোয়াট দ্য হেল নব্যা লেটেস্ট এপিসোডে নিজের নাতি নব্যার সাথে কথা বলতে বলতে জয়া বচ্চন বলেন, আমি এটা ঘৃণা করি, আমি এর তিরস্কার করি, আমি সেই সব লোকেদের তিরস্কার করি যারা কারোর নিজেদের জীবনের উপর হস্তক্ষেপ করে আর সেই কন্টেন্টকে বিক্রি করে নিজেদের পেট চালায়। আমি এর তিরস্কার করি, এই সব লোকেদের আমি ঘৃণা করি। আমি সব সময় তাদের বলি, আপনাদের লজ্জা লাগে না? ট্রোলসের ব্যাপারে বলতে গেলে জয়া বচ্চন বলেন, যদি লোকেরা ইউটিউব, ইনস্টাগ্রাম আর টুইটারে আমার সব রেগে যাওয়া ভাষণ লোড করে নিজের পেট ভরেন, তাদের আমি ঘৃণা করি। এই কথা অনেকটাই সত্যি। অ্যাক্টর হওয়া ছাড়াও তার এক পার্সোনাল লাইফ আছে, যেখানে বারবার দখল দেওয়া ঠিক নয়, কিন্তু ক্যামেরাম্যানদের সাথেও বারবার এইভাবে ব্যবহার করা ঠিক নয়। জয়া বচ্চন হায়দ্রাবাদ লেডি ডাক্তার ঘটনায় সংসদে খুব রেগে গিয়ে লিঞ্চিংয়ের কথা বলে ফেলেন। নিশ্চয়ই তিনি ভেবেচিন্তে এই স্পিচ দেন। इस तरह की चीज़ें जब कुछ कंट्रीज़ में होती हैं, वहाँ पब्लिक इसको जस्टिस देती है। मेरा सजेशन है, आई नो इट्स अ लिटिल हार्श, बट आई थिंक दीज काइंड ऑफ पीपल नीड टू बी ब्रॉट आउट इन पब्लिक एंड लिंच्ड प्रॉपर्ली। একবার সংসদে রবি কিষানের উপর এমন রেগে যান যে 1 মাস ধরে এই গন্ডগোল চলতে থাকে। Yesterday, one of our members in the Lok Sabha spoke, who is from the industry, against, I'm not taking a name, against the film industry. It's a shame. जिस थाली में खाते हैं उसमें छेद करते हैं। আর একবার রাজ্যসভায় স্পিকার দ্বারা তার পুরো নাম নেবার জন্য তিনি খুব রেগে যান। आभा जो मिट नहीं सकती। I'm very happy. One second, take your seat. Don't worry. ये ड्रामा आप लोगों ने नया शुरू किया, पहले नहीं था। কিছু সাল আগে তার এক ফ্যান সেলফি নিলে তাকে ধাক্কা দিয়ে দেন। একবার তার ছেলের বউকে অ্যাশ অ্যাশ করে ডাকার জন্য ফটোগ্রাফারদের উপর রেগে যান, আর বিজেপিকে একবার অভিশাপ দেন, বলেন তোমাদের খারাপ সময় এসে গেছে। बड़ा दुख की बात है कि आप लोगों के दिल में इतनी भी समझ नहीं है, और इतना भी आप लोगों को लिए, आप लोगों के पास अपने रिस्पेक्टेड कोलीग्स जो बाहर बैठे हैं उनके लिए जरा भी सम्मान नहीं है। आप लोगों को बुरे दिन आएंगे। आई कर्स यू।
এই ধরনের না জানে কত ঘটনা আছে। তিনি বলেন জয়া বচ্চন শুধুমাত্র নিজের অসুখের জন্য নয়, বরং নিজের স্বভাবের জন্য এরকম করতে থাকেন। বিশেষ করে যখন তিনি এক সংসদ, যেটা খুব গুরুত্বপূর্ণ পদ। জয়া বচ্চনের এই স্বভাবের কথা জানতে গেলে চলুন তার জীবনের কিছু পুরনো কথা জানি। বন্ধুরা, জয়া বচ্চনের জন্ম হয় 9 এপ্রিল 1948 সালে মধ্যপ্রদেশের জবলপুরে এক বাঙালি পরিবারে। তার বাবা তরুণ কুমার ভাদুড়ী এক জার্নালিস্ট, রাইটার আর কবি ছিলেন, আর মা ইন্দিরা ভাদুড়ী এক গৃহবধূ ছিলেন। জয়া পড়াশুনো শুরু করেন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্টে। 14 বছর বয়সে কলকাতায় এক রিলেটিভের বাড়িতে ঘুরতে এসে মহানগর ফিল্মের শুটিং দেখতে যান। আর সেই ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জয়াকে খুব পছন্দ হয়, আর তিনি খ্যাতনামা ডাইরেক্টর সত্যজিৎ রায়ের সাথে তাকে দেখা করান। আর সেই ছবিতে শিশুশিল্পী হিসাবে একটা রোল জয়াকে পাইয়ে দেন। জয়া পরিবারের অনুমতি নিয়ে সেই ছবি শুটিং করেন, আর ফিল্ম রিলিজ হয়, আর জয়ার অভিনয়ের খুব প্রশংসা হয়। কালো চশমা পরবে, লিপস্টিক লাগাবে, আর এক একটা বইয়ে না এক এক লাখ। আর হিন্দি বইয়ে করলে তো আমরা প্লেনে করে বম্বে যাব। ফের জয়া সাহস পান, আর তিনি অ্যাক্টিংয়ে নিজের কেরিয়ার বানাবেন ঠিক করেন। আরও কিছু বাংলা ছবিতে তিনি অভিনয় করেন, আর তারপর স্কুলের পড়া শেষ করে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে নেন, আর অ্যাক্টিংয়ের ট্রেনিং নিয়ে গোল্ড মেডেলের সাথে পাস আউট হন। তার ট্যালেন্টের চর্চা মুম্বাই পর্যন্ত পৌঁছায়, আর ফেমাস ফিল্ম মেকার ঋষিকেশ মুখার্জি তার নিজের ছবি গুড্ডির জন্য পুনেতে গিয়ে সাইন করান। এই ছবির শটে অমিতাভ বচ্চনকে দেখা যায়, আর সেখানেই জয়ার সাথে তার বন্ধুত্ব হয়। গুড্ডি ফিল্ম সুপারহিট হয়, আর এই ছবির জন্য জয়া ফিল্মফেয়ার পুরস্কারে নমিনেশন পান। उनके पास शूटिंग है, देखने चलेगी? ना बाबा, एग्जाम सर पर है और कल क्लास भी तो है ना। हाँ, लेकिन वहीदा धर्मेंद्र आए हैं। धर्मेंद्र? ফের জয়ের পাশে ফিল্মের লাইন লেগে যায়। 1971 সালে 5টা হিন্দি আর বাংলা ছবিতে অভিনয় করেন। ফিল্ম উপহারের জন্য তিনি বেস্ট অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশন পান, আর সেই বছরে দুটো নমিনেশন পাওয়া প্রথম অভিনেত্রী হন জয়া। वो गांव का नाम क्या है? दुर्गापुर। दुर्गापुर तो उत्तर में है। ये दक्षिण वाला है। उत्तर दक्षिण पूरब पश्चिम बाप के साथ है दीनू। माँ मेरी पनहारन बेटी, मेरा नाम है मीनू। এরপর জয়া বচ্চনকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। 1972 সালে তার 11টা ছবি রিলিজ হয়, যার ফলে তার ফিল্মোগ্রাফি খ্যাতি শীর্ষে চলে যায়। यहाँ हम गुड्डे गुड़ियों से खेला करते थे। अच्छा बताओ, हमारा राम तो तुम्हें पसंद आया? वो रही आपकी रहने की जगह। বাসু চ্যাটার্জির ছবি পিয়া কা ঘর মে এক সাধারণ মেয়ে, জবানি দিবানি ছবিতে মডার্ন আর গ্ল্যামারাস গার্ল, আর গুলজারজির ছবি পরিচয়ে তার অভিনয়ের সবাই মুগ্ধ হয়ে যায়। 1972 সালে ছবি আসে সোর, আর সেই ছবিতে তার ছটফটে আর সিরিয়াস অভিনয় সবাইকে দিবানা বানিয়ে দেয়। उस पार जाना है, बीच का अंधेरा है और अंधेरे से मुझे बहुत डर लगता है। तो चलो मेरे साथ। आप क्या? आप शरीफ है ना? हाँ हाँ, आप शरीफ जरूर होंगे। आपकी उम्र तो मेरे बाप के बराबर है। জয়াজি প্রথমবার অমিতাভ বচ্চনের সাথে 1972 সালে ফিল্ম বংশী বিরজুতে অভিনয় করেন, আর সেই বছরেই বিআর ইশারার ছবি এক নজরেও দুজনকে অভিনয় করতে দেখা যায়। क्या फरमाया आपने? देवी जी। आप खामोश रहिए, जरा दोहराइए तो। कमाल है, आप तो लड़ाई पर उतर गए। ये मिस्टर आकाश आपके कुछ लगते हैं क्या? देखिए, अगर आपके अंदर शेर समझने की सलाहियत नहीं है तो किसी शायर को बुरा कहने से नहीं आएगी। তার রোমান্টিক ছবি সেইভাবে চলেনি, কিন্তু এই ছবিতে দুজনে অভিনয় করার জন্য দুজনের খুব কাছে চলে আসেন। 1972 সালের ছবি জবানি দিবানিতে জয়া ভাদুড়ী গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেন, আর 1973 সালের ছবি অনামিকাতে এক ভুলে যাওয়া অসুস্থ মেয়ের চরিত্রে তার অভিনয়ের প্রশংসা হয়। धमकी देने की जरूरत नहीं, मुझे तुम्हारी जायदाद में कोई दिलचस्पी नहीं। मैं सारी दौलत तुम्हारे नाम कर सकती हूँ, लेकिन मेरी एक शर्त है। 1972 সালে ঋষিকেশ মুখার্জির ছবি বাবুর্চি আসে, তখন জয়া সেই সময়কার সুপারস্টার রাজেশ খান্নার সাথে কাজের সুযোগ পান। सुना इस घर में एक बावर्ची की जरूरत है।
सुना है इस घर में खाना पकाने वाले की जरूरत है। রাজেশ খান্না তখন সুপারস্টার হয়ে গিয়েছিলেন আর তাকে নিয়েই তৈরি হয় বাবুর্চি ছবি। তবুও জয়াজি সেই ছবিতে তার অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন। সবাই বলে এই শুটিংয়ের সময় অমিতাভ বচ্চন জয়া ভাদুড়ির সাথে দেখা করতে আসতেন আর এটা দেখে রাজেশ খান্না রেগে যেতেন আর তাদের দেখে মজা করতেন। আর এর ফলে জয়া ভাদুড়ি একদিন রেগে গিয়ে তাকে বলেন, দেখে নেবেন অমিতাভ একদিন আপনার থেকেও বড় স্টার হবে। আর জয়ার এই চ্যালেঞ্জ সত্যি প্রমাণিত হয় পরের বছর অর্থাৎ 1973 সালে যখন জঞ্জির ছবি রিলিজ হয়। मैंने भाभी से बहुत कुछ सीख लिया साहब। क्या सीख लिया? A B C D बस 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 बहुत है। कुछ गलत बोला साहब? ये तुम मुझे साहब साहब करके क्यों बुलाती हो? मेरा नाम नहीं जानती? हाँ विजय साहब। জঞ্জির ছবি সুপার হিট হয় আর এটা অমিতাভ বচ্চনের প্রথম সফল ছবি ছিল। আর এই ছবি থেকেই অমিতাভ বচ্চন এক নতুন নাম পান, অ্যাংরি ইয়াং ম্যান। जब तक बैठने को न कहा जाए शराफत से खड़े रहो। ये पुलिस स्टेशन है, तुम्हारे बाप का घर नहीं। এই বছরেই অভিমান ছবি তৈরি হয় আর দুজনের বিবাহের ফলে অমিতাভ আর জয়া আরও জনপ্রিয় হয়ে যান। আর জুন 1973 সালে জয়া আর অমিতাভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর জঞ্জির ছবির সফলতাকে সেলিব্রেট করতে আর হানিমুনের জন্য লন্ডন রওনা হয়ে যান আর জয়া ভাদুড়ি জয়া বচ্চন হয়ে যান। আর এরপর অমিতাভ আর জয়ার জড়ির প্রায় সব ছবি সুপারহিট হতে থাকে। এই ছবির লিস্টে 1975 সালের ছবি চুপকে চুপকের মতো কমেডি আর মিলির মতো সংবেদনশীল ছবি যেটা শ্রোতা দর্শকদের মুগ্ধ করে আর শোলের মতো মেগাহিট ছবিও এই লিস্টে আছে। ये लो तिजोरी की चाबी, इसमें मेरे वो गहने हैं जो मेरे लिए बेकार है। मुझे अब कभी इनकी जरूरत नहीं पड़ेगी। অমিতাভ আর জয়ের জড়ি অন স্ক্রিন আর অফ স্ক্রিন দু জায়গায় খুব জনপ্রিয় হয় আর দুজনের কেমিস্ট্রি শ্রোতা দর্শকদের এত পছন্দ আসে যে শোলে ছবিতে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও জয়া বচ্চনকে নেওয়া হয়। আর এই ছবির শুটিং 1973 আর 74 সালে হয়। 1974 সালের মার্চ মাসে অমিতাভ আর জয়া বচ্চনের প্রথম সন্তান শ্বেতার জন্ম হয় আর প্রায় এর 2 বছর বাদে ফেব্রুয়ারি 1976 সালে ছেলে অভিষেকের জন্ম হয়। এই দুই বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব আর ফিল্মের ব্যস্ততার জন্য জয়া আর অমিতাভের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। আর এর মধ্যেই 1976 সালে ফিল্ম দো আনজানে ছবিতে রেখা অমিতাভের জীবনে এন্ট্রি হন আর ফিল্মে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি হিট হওয়ার সাথে সাথে তাদের দুজনের অফ স্ক্রিন অ্যাফেয়ারের চর্চাও হতে লাগে। কিছু মিডিয়ার রিপোর্টে দেখা যায় যে রেখা অমিতাভকে এত পছন্দ করতে লাগেন যে অমিতাভের সাথে যে ছবিতে তিনি অভিনয় করেন সেই ছবিতে নিজের ফিস কমিয়ে নেন আর 1980 সালের ছবি রাম বলরামে তিনি বিনা পয়সায় কাজ করেন। ম্যাগাজিনে খবর ছাপা হয় রাম বলরামের সেটে জয়া রেখাকে থাপ্পড় মারেন কারণ ফিল্ম প্রডিউসার টিটো টনি নিজের ছবি রাম বলরামে অমিতাভ বচ্চন আর রেখাকে কাস্ট করবেন ঠিক করেন। আর সেই কারণে জয়া বচ্চন বিরোধ করেন আর টিটো টনিকে বলেন যে তিনি যেন অমিতাভের বিপরীতে অন্য কোনো অভিনেত্রীকে নেন। যখন এই কথা রেখা জানতে পারেন তখন তিনি ফিল্মের ডাইরেক্টর বিজয় আনন্দের কাছে চলে যান আর তার উপর চাপ সৃষ্টি করেন। ফের জয়া বচ্চন অমিতাভকে এই ছবি করতে বারণ করেন কিন্তু অমিতাভ শোনেননি আর তখন জয়া খুব রেগে যান আর একদিন তিনি ফিল্মের সেটে পৌঁছে যান আর সেখানে অমিতাভ আর রেখা দুজনকে দুজনের সাথে প্রাইভেটে সময় কাটাতে দেখেন আর খুব ঝামেলা হয় আর জয়া রেগে গিয়ে রেখাকে থাপ্পড় মেরে দেন। এই বছরেই 1980 সালে ঋষি কাপুর আর নিতু সিংয়ের ওয়েডিং ফাংশানে রেখা মাথায় সিঁদুর লাগিয়ে পৌঁছে যান। এটা দেখে সবার সাথে সাথে জয়াও অবাক হয়ে যান আর লোকেরা জিজ্ঞাসা করলে রেখা সাফাই দেন যে তিনি এক ফিল্মের সেট থেকে সোজা এই বিবাহে পৌঁছান আর সেই কারণে মেকআপ তোলার সময় পাননি। এই সব খবরের পরেও জয়া বচ্চন এসরাজ ব্যানারের ছবি সিলসিলাতে রেখা আর অমিতাভের সাথে কাজ করেন। বলা হয় প্রথমে যশ চোপড়াজিকে জয়া মানা করে দেন কিন্তু যখন চোপড়াজি জয়াকে স্ক্রিপ্ট শোনান
তখন তিনি রাজি হয়ে যান। এই ছবির শেষে দেখানো হয় স্ত্রী জিতে যান, আর যেখানে স্বামী আবার নিজের স্ত্রীর কাছে ফিরে আসেন আর প্রেমিকাকে ছেড়ে দেন। চোপড়াজি জয়াকে বোঝান এই ছবির মাধ্যমে তিনি সবাইকে একটা মেসেজ দিতে চান, আর জয়া এই আইডিয়া পছন্দ করেন। আর যশ চোপড়াজি এই ছবির কাস্টিং কিছু এইভাবে করেন যে বাস্তব জীবনের গল্প ফিল্মের পর্দায় দেখানো হয়। আর সেই সময় অমিতাভজির অনুপস্থিতিতে জয়া কেমন কাজ করেন যে তার স্বামী আর রেখার অ্যাফেয়ার পুরোপুরি শেষ হয়ে যায়। কিছু ফিল্ম জার্নালিস্টরা বলেন একবার যখন অমিতাভ শুটিংয়ের জন্য বাইরে যান তখন জয়া বচ্চন রেখাকে নিজের ঘরে ডিনারের জন্য নিমন্ত্রণ করেন। ভয় পেতে পেতে রেখা যখন তার ঘরে পৌঁছান তখন জয়া তাকে খুব ভালোভাবে ডিনার করান, কিন্তু রেখা সেখান থেকে চলে যাবার জন্য যখন তৈরি হন তখন জয়া রেখাকে বলেন যা কিছুই হয়ে যাক আমি অমিতকে কখনোই ছাড়ব না। বলা হয় এই কথা শুনে রেখার পায়ের তলার জমি সরে যায়, আর তিনি অমিতকে পাওয়ার স্বপ্ন হামেশার মতো ছেড়ে দেন, কারণ জয়া এই কথা এমন আন্দাজে বলেন যেন তিনি কোনো প্রতিজ্ঞা করছেন। क्या चाहती हैं आप? मेरे जाने से क्या होता है? उनका दामन छोड़ दीजिए, ये मेरे बस में नहीं, और जो मेरे बस में नहीं उसे मैं कैसे कर सकती हूँ? अमित मेरे पति हैं, मेरा धर्म है, वो मेरा प्यार है, और प्यार मेरी किस्मत बन चुका है। এই ছবি করার পর জয়া লম্বা সময়ের ব্রেকে চলে যান। যদিও এর মধ্যে 1988 সালের ছবি শাহেনশাহর পাঠকথা লেখেন যেখানে তার স্বামী লিড রোলে ছিলেন, কিন্তু আগের গল্প বলার আগে এটা বলি যে স্রেফ রেখাই তার বিবাহিত জীবনকে অসুবিধায় ফেলেনি, এই লিস্টে পারভিন ববিও শিরোনামে আসেন। এক সময়ে আবার অমিতাভের সাথে জিনা তামানের অ্যাফেয়ার্সের খবর মিডিয়ার হেডলাইন হয়। আর 1981 সালে লাবারিস ছবির এক গানে ইরানি ড্যান্সারের সাথে অমিতাভকে এক হোটেলে দেখা যায়, আর এটা নিয়ে অমিতাভ আর রেখার মধ্যে খুব ঝামেলা হয়, কারণ সেই সময় রেখা অমিতাভের গার্লফ্রেন্ডের পোস্টে ছিলেন। अपना तो खून पानी जीना मरना बेमानी। কখনো কোনো মেকআপ আর্টিস্ট, কখনো কোনো ড্রেস ডিজাইনারের সাথে অমিতাভের রিলেশনের ছোটোখাটো খবর সামনে আসতে থাকে। এইভাবে অমিতাভ আর জয়ার সম্পর্ক দিনের পর দিন খারাপ হতে থাকে। এর ফলে যে কোনো স্ত্রীর ফ্রাস্ট্রেট হওয়া স্বাভাবিক, কিন্তু একটা প্রশ্ন এটাও ওঠে যে জয়া বচ্চন আজ মহিলাদের সেলফ রেসপেক্ট আর তার অস্তিত্বের বড় বড় কথা বলেন, তখন তিনি কেন নিজের টক্সিক সম্পর্ককে ভাঙতে পারেননি, আর কেন তিনি অমিতাভকে ডিভোর্স দেননি? ये जो है कुछ नया तरीका निकला है कि महिलाएं जो है अपने पति के नाम से जानी। বলা হয় একবার সায়রা বানুর সাথে দেখা করার সময় জয়া বচ্চন তাকে বলেছিলেন আমি তো আমার বাচ্চাদের জন্য স্বামীকে ছাড়তে পারিনি, কারণ বাচ্চাদের তার বাবার কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইনি, কিন্তু আপনার স্বামী আপনাকে ঠকাবার পরও কেন তাকে ফের নিজের জীবনে আসতে দিয়েছিলেন? সায়রা বানু এর উত্তরে কি বলেছিলেন সেটা তো আমাদের জানা নেই, কিন্তু এটা অবশ্যই দেখা যায় যে জয়া তখন সেলফ রেসপেক্টের সাথে বোঝাপড়া করেছিলেন, আর সারা দেশের সব মহিলাদের সামনে এক খারাপ উদাহরণ দেন। জয়া বচ্চন আত্মসম্মানের পরিবর্তে মেগাস্টারের স্ত্রী হয়ে থাকা ঠিক মনে করেন, আর সুখ স্বচ্ছন্দ গাড়ি বাংলো সম্মানকে আগে জায়গা দেন, আর ফের তিনি এর জন্য খুব অসুবিধা ভোগ করেন, আর তিনি আজও খুব অসুবিধায় আছেন, আর এর জন্য তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, আর ধীরে ধীরে খিটখিটে আর শর্ট টেম্পার হতে থাকেন। नाम क्या है? हाँ, बच्चन साहब को उनसे पूछिए, जाइए प्रेस कॉन्फ्रेंस चल रहा है उनका, वहाँ जाइए ना, प्लीज पूछिए। I am not a spokesperson for the rest of my। 1980 আর 90-এর দশকে জয়া বচ্চন ফিল্মের থেকে দূরে থাকেন আর নিজের বাচ্চাদের লালন পালন করতে থাকেন, আর 1997 সালে মেয়ে শ্বেতার বিবাহ হয়ে যায়, আর তখন তিনি ভাবেন যে এবার তিনি ফিল্মে কাজ করবেন, আর সেই সময় অমিতাভ বচ্চনের ABCL কোম্পানিকে ব্যাংক্রাফট ঘোষণা করা হয়, আর তাদের বাংলো আর সব কিছু বিক্রি হবার পরিস্থিতি আসে। তখন প্রায় 18 বছরের লম্বা ব্রেকের পর জয়া বচ্চন ফিল্মে কাজ করা শুরু করেন, আর ফের তিনি কিছু ব্লকবাস্টার ছবি করেন,
তার প্রথম কামব্যাক ছবি ছিল 1998 সালে রিলিজ হওয়া 1084 কি মা। এই ছবিকে নির্দেশনা করেছিলেন গোবিন্দ নিহালনিজি। এই ফিল্ম সেই বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পেয়েছিলেনই, আর এই ছবির জন্য জয়া বচ্চন স্পেশাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। भी तो जाती है स्वामी जी के पास पार्क स्ट्रीट में, वो अलग बात है। दूसरों का विश्वास ढोंग और अपना सच, ये कौन सी बात हुई तुली? 2000 সালে ফিজা, 2001 সালে কভি খুশি কভি গম আর 2003 সালে কাল হো না হো। জয়া বচ্চন এই সব ছবিতে অভিনয় করে প্রমাণ করে দিয়েছিলেন তার অভিনয় দক্ষতা এখনও সবাইকে মুগ্ধ করে। এই 3 ছবির জন্য জয়া বচ্চনকে বেস্ট সাপোর্টিং অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ये वादा कर हमें छोड़कर कहीं नहीं जाएगा जब तक फिजा की डोली न उठ जाए और मेरी कब्र पर मिट्टी न डाल दे। সমাজবাদী পার্টির নেতা অমর সিংয়ের সাথে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতা হয়, আর আগে গিয়ে 2004 সালে জয়া বচ্চন সমাজবাদী পার্টির তরফ থেকে রাজ্যসভা সংসদ হিসাবে নির্বাচিত হন। এর সাথে উত্তরপ্রদেশের ফিল্ম বিকাশ নিগমের সভাপতি নিযুক্ত করা হয়। ফের 2012 সালে জয়া বচ্চন তৃতীয়বার, 2018 সালে চতুর্থবার আর 2024 সালে পঞ্চমবার সপার টিকিটে রাজ্যসভা সংসদ হন। যদিও জয়া বচ্চন সফল অভিনেত্রী ও সংসদ ছিলেন, কিন্তু এর মধ্যে তার পার্সোনাল আর সোশ্যাল লাইফ উপর নিচে হতে থাকে। বলা হয় জয়া আর অমিতাভের পার্সোনাল জীবনে ঝামেলা তখন থেকে এখনও পর্যন্ত চলতে থাকে, আর ঘরে তাদের মধ্যে একদম কম কথাবার্তা হয়, আর দুজনে বছরের পর বছর একসাথে থাকেন না, যার ব্যাপারে অনেক প্রমাণও দেখা যায়। बच्चन से मिलने से पहले ही जया और अमिताभ अलग अलग घरों में रहते थे। अमिताभ प्रतीक्षा बंगले में तो जया जनक बंगले में रहती थी। जब मैं दोनों के साथ था तब भी ये दोनों साथ में नहीं थे। বচ্চন পরিবারের কাছে অনেক বাংলো আছে, আর জয়া যে বাংলোয় থাকেন অমিতাভ সেই বাংলোতে না থেকে অন্য কোনো বাংলোয় থাকেন। যদিও সবাইকে দেখানোর জন্য ফ্যামিলি গ্যাদারিংয়ে সবাইকে একসাথে দেখানো হয়। বর্তমানে জয়া বচ্চনকে নিজের মেয়ে শ্বেতা আর তার বাচ্চাদের পাশে থাকতে দেখা যায়, আর জয়া তার নাতনি নব্যার ইউটিউব চ্যানেলে প্রায়ই থাকেন। On the phone this happened, and then I said, but you'll have to speak to my parents. So he called my father and spoke to him. My father was not very happy. ঐশ্বরিয়ার থেকে তার দূরত্ব দেখা যায়। বলা যায় জয়া নিজের বাচ্চাদের নিয়ে খুব ইনসিকিওর ছিলেন, আর সেই কারণে অভিষেকের সাথে ঐশ্বরিয়ার বিবাহ জয়া বচ্চন ভিতর থেকে কখনো মেনে নিতে পারেননি। আর ইমোশনালি জয়া নিজের বাচ্চাদের খুব কাছে ছিলেন, কারণ তাদের জন্মের পর থেকেই তার স্বামী প্রায় তার সাথ ছেড়ে দেন, আর জয়া একা হয়ে যান। জয়া বচ্চন নিজের বাচ্চাদের জন্য তার জনপ্রিয় ফিল্মি কেরিয়ার ছেড়ে দেন, আর অন্যদিকে অমিতাভের কেরিয়ার বাচ্চাদের জন্ম হবার পরে কোনো তফাৎ আসেনি, আর সাথে সাথে তিনি অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ব্যস্ত ছিলেন। আর যখন অভিষেকের ফিল্মি কেরিয়ার সেইভাবে সফল হয়নি, তখন জয়া একদম ভেঙে পড়েন। আর তার মেয়ের বিবাহ দেশের বড় বিজনেসম্যান পরিবারের সাথে হওয়া সত্ত্বেও তার ম্যারিটাল লাইফ ঠিকভাবে চলেনি, আর তখন তার মেয়ে শ্বেতা মার কাছে থাকতে চলে আসেন। এর ফলে জয়া মানসিকভাবে ভেঙে পড়েন, আর বিশেষ করে অনেকবার জনসমক্ষে শ্বেতা এটা বলেন যে তিনি আর্থিক রূপে সক্ষম নন, যার জন্য তিনি খুব আফসোস করেন, আর শ্বেতা চান না যে তার মেয়ের সাথেও এটা হয়। I am not financially independent, and I'm not particularly ambitious, and I make no bones about it. But that is not what I would want for my child. When I send my child to school, I am setting her up on a path where I hope that she will do something to support herself, and it's my only requirement of both my children. I have a son as well. জয়া বচ্চন বাচ্চাদের জন্য নিজের কেরিয়ার শেষ করে দেন, আর স্বামীর খারাপ স্বভাব সহ্য করেন, আর নিজের ছেলেমেয়েরা খুশি না থাকার জন্য মায়ের চিন্তা হওয়া স্বাভাবিক। এই সব কারণের জন্য তিনি মানসিক অবসাদে ভোগেন, আর জয়া বচ্চন খিটখিটে আর বদরাগী হয়ে যান। হওয়া তো এটা উচিত ছিল, যদি জয়া বচ্চন কোনো মানসিক রোগে আক্রান্ত ছিলেন, তবে কেন তার প্রপার ট্রিটমেন্ট করা হয়নি? আর তার এই সব রকমের অসুবিধা থাকা সত্ত্বেও তিনি বারবার সংসদ হিসাবে নির্বাচিত হতে থাকেন, আর নিজের পলিটিক্যাল পার্টির সাথে সাথে নিজের পরিবার আর নিজের জন্য অনেক সমস্যা তৈরি করতে থাকেন। मगर अफवाह क्या फैलाया गया कि
Samajwadi Party is against women's reservation bill. It's rubbish. And it's you people who did. নিজের উৎপটাং ভাষণের জন্য জয়াকে অনেকবার রাজনৈতিকভাবে বিরোধের সামনাসামনি করতে হয়। 2008 সালে তিনি নিজেকে ইউপিএর হিন্দি প্রেমী বলেন, আর ফিল্ম দ্রোণের প্রোমো লঞ্চের সময় উত্তর ভারতীয়দের জন্য হিন্দি বলার জন্য ওকালত করে শিবসেনা থেকে ঝামেলা মোড় নিয়ে নেন। তখন রাজ ঠাকরে তাকে গুড্ডি বুড্ডি বলে দেন আর জয়াকে ক্ষমা চাইতে চাপ দেন। তখন অমিতাভজি একটা ব্লকে ক্ষমা চান। বলা হয় জয়া বেশি লেখাপড়া আর পলিটিক্যালভাবে ম্যাচিওর ছিলেন না। अगर जया हिंदी में ही बात करना चाहती हैं तो यूपी शिफ्ट हो जाएं। मैं चुनौती देता हूं कि वो पश्चिम बंगाल और असम में हिंदी बोलकर दिखाएं और बताएं कि उन्हें हिंदी से कितना प्यार है। गुड्डी बुद्धि हो गई लेकिन अकल नहीं आई। এর জন্য তার ফ্যামিলির সবথেকে প্রথমে তার চিকিৎসা করা দরকার আর তাকে মেন্টাল প্রেশার থেকে দূরে রাখা উচিত। আর এটা ঠিক, তিনি তার নিজের পার্সোনাল জীবনে এত অসুবিধার সম্মুখীন হন, তার ফলস্বরূপ তিনি মানসিক অবসাদে ভোগেন। আর বিশেষ করে অভিষেক আর শ্বেতার তার মায়ের ঠিকভাবে খেয়াল রাখা উচিত আর নিজের পার্সোনাল লাইফকে ঠিকভাবে বোঝা উচিত। আর এটা দেখতে পাওয়া যায় ঐশ্বরিয়া রায়ের ঘর ছেড়ে চলে যাওয়াকে যদি সব থেকে বেশি ট্রোল করা হয় আর দোষী মানা হয় সেটা জয়া বচ্চনই। আর এটা এখনও চলছে, কিন্তু এটা কেউ জানে না ঐশ্বরিয়ার সাথে এই পরিবারের খারাপ সম্পর্কের পেছনে কে কে অভিযুক্ত আছেন আর আসল বিষয় কি। কিন্তু ঘর থেকে বাইরে জয়া বচ্চনের বিচিত্র ব্যবহারের জন্য মানা হয় ঘরের ভিতরেও তিনি এরকম ব্যবহার করেন আর ঐশ্বরিয়াকে এই সব সহ্য করতে হয়। এই সব কারণেই হয়তো তিনি ঘর ছেড়ে চলে যান। এইভাবে জয়া বচ্চনের পরিস্থিতি বোঝা যায়। বন্ধুরা, এই বিষয়ের উপর আপনারা কি ভাবেন কমেন্ট করে আপনাদের মত অবশ্যই জানাবেন। আর আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো এটাও বলতে ভুলবেন না। চলুন দেখা হবে পরের এপিসোডে আরও কোনো নতুন গল্প নিয়ে। নমস্কার। तेरी बेवफाई पे हंसे जग सारा, गली गली गुजरे जिधर।